12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ হলো কাশী বিশ্বনাথ ধাম। কথায় আছে বাবা না ডাক দিলে নাকি বেনারস আসা কখনোই সম্ভব, তাই বাবার ডাকেই চলে এলাম বেনারস। যদি কখনো জীবনে এমন পরিস্থিতি আসে কি করবেন কোন দিকে যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, তাহলে আমি বলবো একবার বেনারস ঘুরে যান। আমার বেনারস যাত্রার কিছুটা মুহূর্ত রইল আপনাদের জন্য। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ অ্যানাদার ভিডিও। একদম সকাল সকাল উঠেই স্টেশনে চলে গিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশনে। আর স্টেশন থেকে যেহেতু আমাদের বাড়ির লোকেশন বেশ অনেকটাই দূর, তাই আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। স্টেশনে গিয়ে দেখলাম আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন হচ্ছে দিয়ে দিয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মে। এই যে আমাদের হচ্ছে H2-তে আছে। বেনারস যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা ট্রেন চুজ করে নিতে পারেন। এই হচ্ছে বাথরুমের অবস্থা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এই যে এই দিকেরটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে, একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে। বারাণসী যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো একটা যে কোনো ট্রেন বেছে নেবেন। আমাদের ট্রেন হচ্ছে 11:45 আর এখন বাজে হচ্ছে 11:21। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 11:45 আর 11:45-এই পুরো ট্রেন ছেড়েছে। আমাদের ট্রেন ছিল 13151 কোয়াজাত এক্সপ্রেস, যা আপনার 11:45-এ কলকাতা থেকে ছেড়ে রাত 2:40 নাগাদ বারাণসীতে নামাবে। যা স্লিপার ক্লাসের ভাড়া 375 টাকা। এখন বাজে হচ্ছে 2:18 আর এখন ট্রেন এসে পৌঁছেছে পানাগড়ে। বিশেষ কিছু কারণের জন্য আমরা এই সময় ট্রেনটাকে চুজ করেছিলাম। বারাণসী যাওয়ার এমন অনেক ট্রেন রয়েছে যা রাতে ছেড়ে আপনাকে বারাণসীতে নামাবে সকালবেলা। চাইলে ওই ট্রেনগুলোতে আপনারা বারাণসী যেতেই পারেন। ট্রেন আমাদের একদম অন টাইমে বারাণসীতে নামিয়েও দিয়েছে। এখন বাজাচ্ছে 2:40 আর ট্রেন আমাদের চলে এসেছে বেনারস জংশনে। স্টেশনের এখানেই হচ্ছে অনেক অটো ড্রাইভার এরকম সবাই রয়েছে, মানে গধুলিয়া চক পর্যন্ত বা হোটেল যেখানে বুক করবেন সেখানে নিয়ে যাওয়া পর্যন্ত। স্টেশনের মধ্যেই আমরা একটা অটো ড্রাইভার পেয়ে গেছি। আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন, কারণ এখানে অনেক সময় ভাড়া অনেকে অনেক রকম বলে থাকে। এই হচ্ছে বারাণসী জংশনের স্টেশনের সামনেটা, দেখুন খালি কি অপূর্ব। আমাদের যেহেতু আগে থেকে কোনো রুম বা হোটেল বুক করা ছিল না, তাই আমরা রাতেই গেলাম হোটেল বুক করার জন্য। বারাণসী গিয়ে কোথায় থাকবেন এই বিষয়ে আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। বারাণসীতে এসে আপনাদের থাকার কোনো অভাব হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে হোটেলস রয়েছে, আশ্রম রয়েছে। আমি আপনাদেরকে একটা কথাই সাজেস্ট করব যে কোনো ভিডিও দেখে এসে তার ভিত্তিতে আপনারা প্ল্যান বাজেট করে এসে এখানে রুম খুঁজতে যাবেন না, কারণ আর 5টা জায়গার মতো এখানে সিজন অফ সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। এই সমস্যাটায় আমার সম্মুখীন হতে হয়েছিল, কারণ আমি ভিডিওর মাধ্যমে দেখা রুমের বাজেট অনুযায়ী রুম খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম একদমই তা নয়। তাই আমি সাজেস্ট করবো এখানে প্রচুর হোটেলস রয়েছে, আশ্রম রয়েছে, আপনারা আসুন নিজের চোখে দেখুন এবং রুম চুজ করুন। আর এই হচ্ছে আমাদের রুম। আমরা কেদারঘাটের সামনে রুম নিয়েছিলাম। আমরা কোনো হোটেলসে ছিলাম না, আমরা ছিলাম আশ্রমে। আমরা অনেক হোটেলস দেখেছিলাম, কিন্তু এই আশ্রমটায় আমরা প্রথমেই রুমটা দেখে গিয়েছিলাম। ভাড়াটা একটু বেশি মনে হয়েছিল, কিন্তু এতটাই পছন্দ হয়ে যায় যে শেষে আমরা এটাই নিই। আর এই যে ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একটা বেসিন রয়েছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে। আর এই আশ্রমটা থাকার কারণ হচ্ছে এই আমাদের আশ্রম থেকে এরকম একটা গঙ্গার সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর আমাদের রুমের ভাড়া নিয়েছিল পার নাইট 2500 টাকা করে। আমরা যে আশ্রমটায় ছিলাম সেটা ছিল কেদারঘাটে। আপনারা চাইলে গদুলিয়া চকেও থাকতে পারেন। গদুলিয়া চক হলো বেনারসের প্রাণকেন্দ্র, ওখানেও প্রচুর পরিমাণে হোটেলস রয়েছে। গোটা বেনারস জুড়েই প্রচুর হোটেলস রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে মনে হবে সেখানেই থাকতে পারেন। প্রথম দিনই আমরা গঙ্গা স্নান সেরে ফেলে সকাল সকালই চলে যাই পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর পথে যেতে যেতেই আপনাদের এরকম অনেক মন্দির, টিফিনের দোকান সবকিছুই চোখে পড়বে। আমাদের রুমের সামনে যেহেতু স্নান করার ঘাটের সুবিধা রয়েছে, তাই আমরা ওখান থেকেই স্নান করে চলে এসেছিলাম একেবারে পুজো দেওয়ার জন্য। এখানে মন্দিরের ট্রাস্টের ব্যবস্থা রয়েছে, এখানে আপনারা লকার বুক করে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। মন্দিরের মধ্যে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। ফাইনালি 3 ঘন্টা লাইনের পরে পুজো দিতে পারলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে। এই হলো অন্নপূর্ণা মন্দির, আর বিশাল পরিমাণে ভিড় ছিল অন্নপূর্ণা মন্দিরেও।
অন্নপূর্ণা মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা নিষেধ। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে এই অন্নপূর্ণা মন্দিরটি রয়েছে, যেখানে প্রত্যেক দিন বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আপনারা চাইলে অন্নপূর্ণা মন্দির থেকে ভোগ খেতেও পারেন। আমাদের ভোগ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের পুজো দিতে দিতে, আর মন্দিরের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড়ও ছিল, তাই আমাদের আর ভোগ খাওয়া হয়নি। অন্নপূর্ণা মন্দিরটাও বেশ অনেকটাই বড়, আপনাদের ভালো লাগবে। এখন আমার রুমে যাচ্ছি, কারণ সোয়েটার কিছু নিয়ে আসিনি। এরপরে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য। তো চলো যাওয়া যাক। বেরিয়েছি গঙ্গা আরতি দেখার জন্য। এখন আর জায়গা পাবো বলে মনে হচ্ছে না, কারণ অলরেডি সব বোট বুক হয়ে গেছে, আর জায়গা হয়তো আর পাবো না। গিয়ে দেখা যাক কি হয়। শুধুমাত্র ভিড়টা দেখুন গঙ্গার। ভিড় প্রচন্ড পরিমাণে থাকলেও আমরা একটা সুন্দর জায়গা পাই গঙ্গা আরতি বসে দেখার জন্য। এখানে গঙ্গা আরতি করার সময় ওনারা নিজেরাই লাইভ পারফরমেন্স করছে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল, তাই কিছুটা মুহূর্ত আপনাদের জন্য থাক। এখানে শুধুমাত্র চারপাশে একবার ভিড়টা দেখুন, কত পরিমাণে মানুষ শুধুমাত্র গঙ্গা আরতি দেখার জন্য এসেছে। আর এখানে বোটেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোটে বসেও গঙ্গা আরতি দেখতে পারবেন। বোটে বসে গঙ্গা আরতি দেখার জন্য মাথা পিছু কিছু টাকা করে লাগবে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, শুধু শুধু বোট বুক করে এত টাকা না দিয়ে একটু তাড়াতাড়ি চলে আসবেন, তাহলেই ফাঁকা জায়গা দেখতে পেয়ে যাবেন। তাই অযথা গঙ্গা আরতি দেখার জন্য বোট না বুক করলেও হবে। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেব, সেই সমস্ত কিছুই কিন্তু আমার সাথে ঘটা এক্সপিরিয়েন্স থেকেই বলবো। গঙ্গা আরতি সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে প্রদীপ ভাসানো হয়ে থাকে। প্রদীপ ভাসাতে একদমই ভুলবেন না। টানা 1 ঘন্টা সন্ধ্যা আরতি চললো। এবার হচ্ছে এই সবে আরতি শেষ হলো। এবার আমরা যাবো হচ্ছে কাশী চাট ভান্ডারে, এখন চাট খাবো। বেনারসের পানিপুরি ট্রাই করছি। ভালো, বেনারস মানেই হচ্ছে বেনারসি শাড়ি, সে আর অজানার কিছু নয়। বেনারসি শাড়ির সাথে সাথেও বেনারসি ওড়না, আরো অনেক কিছুতে বেনারসির কাজ করা রয়েছে। আপনারা চাইলে শপিংটা সেরে নিতেই পারেন। এরকম প্রচুর দোকান আপনাদের চোখে পড়বে। আর সব থেকে একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে বেনারসির ব্যাগ।
খুব সুন্দর সুন্দর পার্স বিক্রি হচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। তার উপর বেনারসির ওয়ার্ক করা। মন্দির চত্বরের আশেপাশে এবং গোধুলিয়া চক যাওয়ার পথে এরকম প্রচুর ব্যাগের দোকান আপনারা দেখতে পাবেন। বেনারস মার্কেটটা অনেকটাই বড়, অনেক কিছু রয়েছে। আপনারা চাইলে প্রথম দিন আপনাদের শপিংটা সেরে ফেলতেই পারেন। আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম এবং এরপরেই আমরা যাব হচ্ছে কাশী চাট ভান্ডারে। কাশী চাট ভান্ডারের চাটের প্রচুর নাম শুনেছি, তাই আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম ট্রাই করার জন্য। প্রায় আধ ঘন্টা লাইনের পরে বসার জায়গা পেয়েছি, অনেকগুলো চাট অর্ডার দিয়েছি, আপনাদেরকে খেয়ে রিভিউটা জানাই। এই যে আমাদের চাট চলে এসছে, এখানে টমেটোর চাট আছে, পালং পাত্তা চাট আছে, দইওয়াল্লা আছে, মিক্স চাট আছে। আর এর প্রাইস লিস্টটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি কিন্তু কুলফি ফালুদাও নিয়ে নিয়েছিলাম। আমার সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে পালং পাত্তা চাটটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বেনারসের ডে 2 আর এখানে ওয়েদার এখন ভালোই মেঘলা। এখন রেডি হয়ে বেরিয়েছি, দেখা যাক আজকের কি প্ল্যান, সব শেয়ার করছি, দেখতে থাকো। আগের দিন এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে রুমে গিয়ে আর ভিডিও করিনি, তাই সোজা ঘুমিয়ে পড়েছিলাম। খালি আজকে ওয়েদারটা একবার জাস্ট দেখুন। এই যে এটা হচ্ছে কেদারঘাট, এখান থেকে স্নানের ব্যবস্থাও রয়েছে। এই যে ওটা হচ্ছে স্নান ঘাট। বেনারসে দুটো বার্নিং ঘাট রয়েছে, একটা হচ্ছে মণিকর্ণিকা আর অপরটি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। বেশ খানিকক্ষণ রুমের ছাদ থেকে সুন্দর ভিউ দেখার পরেই বেরিয়ে পড়লাম আর দিনটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে। এবার সবার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, দেন তারপরে আদার্স যে প্ল্যানগুলো আছে ওগুলো করব। চলুন ব্রেকফাস্টটা আগে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। কেদারঘাট থেকেই ঠিক মেন রোডে উঠেই রয়েছে এই দোকানটা। খাবারের দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি বেশ ভালোই। ওখানেই আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, অর্ডার দিয়ে দিয়েছিলাম হাতে গড়া রুটি এবং পনির দো পেঁয়াজা। ঠিক করে রেখেছি যে এখানে যে স্পটগুলো আছে সেগুলো আজকে ভিজিট করব, দেখা যায় কি হয়। অনেকটা লেট হয়ে গেছে এমনিতে। পথে যেতে যেতে এরকম প্রচুর মন্দির আপনাদের চোখে পড়বে। অটো ফাইনালি আমরা পেয়ে গেছি আর আমাদের 2000 টাকা বার্গেনিং করে একটু কম করেছে, ওই 800 টাকা। প্রথম এখন যাচ্ছে আমরা ভাড়া কিন্তু সিজন এবং অফ সিজন অনুযায়ী ভাড়া কমা করে। প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে সারনাথ দর্শনের জন্য। আর এখানে আপনারা চাইলে ট্যুরিস্ট গাইডারও নিয়ে নিতে পারেন। ট্যুরিস্ট গাইডাররা 150 থেকে 200 টাকা নিয়ে থাকেন। 1931 সালে अश्वत्थ गाछ कहते हैं। ये तीसरा बोधि वृक्ष है जो श्रीलंका से लाया गया है कटिंग करके। जो ओरिजिनल बोधि वृक्ष था बुद्ध गया बिहार, जहाँ पे तपस्या किए, जहाँ पे सिद्धि लागू हुआ। उसका दूसरा बोधि वृक्ष श्रीलंका गया, संघमित्रा और महेंद्र महाराजा अशोक के बेटे और बेटी के द्वारा। श्रीलंका से तीसरा बोधि वृक्ष लाया गया, उसी का जड़ है। 1931 का टेम्पल है, 1931 का बोधि वृक्ष है। और इसी बोधि वृक्ष के नीचे 5 भिक्षु साधु को कैसे दीक्षा दे रहे हैं भगवान गौतम बुद्ध, जिनका नाम है वत्स, महानाम, खंडनी, अश्वजित, भज्या। और बड़ा मूर्ति गौतम बुद्ध सिद्धार्थ का है। और ये धर्म चक्र लगा हुआ है जो बुद्धिस्ट लोग हाथ में घुमाता है। ओम माने पद्मे हम, जैसे हिंदू धर्म लोग माला जाप करता है 108 का, इसका एक चक्र का 108 जाप होता है। और एक कार्नर साइड में घंटा है 2000 किलो का, जर्मन द्वारा दिया गया है। सुबह शाम बजाते हैं प्रेयर के टाइम, 3 किलोमीटर आवाज होता है। सुबह 4 बजे, शाम को 6 बजे। সারনাথ দেখার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো জাপানিজ টেম্পল। 1992 का है। इसको जापानीज पैगोडा बोलते हैं, पैगोडा मॉडल है, जैसे जापान में मकान बनता लकड़ी का। इस मंदिर को बनवाने वाले निचिंगे सुजन होरंजी जी जापानीज मांग को गुरु थे। इसके भीतर में जो 5 मूर्ति अंदर देखेंगे लाल चंदन की लकड़ी का है। 5 मूर्ति भगवान गौतम बुद्ध का प्रणाम मुद्रा में है। और उसी के ऊपर एक झूमर लटका हुआ, वो भी चंदन की लकड़ी के ऊपर गोल्ड कलर है। और जो सामने में लेटी हुई मूर्ति है, जिस मुद्रा में अपने प्राण को अंत किए कुशीनगर में,
उस मूर्ति में महान पुरुष का 3 लक्षण है। कान लंबा, सिद्ध पुरुष, हाथ घुटने के नीचे जाता, हर इंसान का नहीं होता है, जिसको अजन लुम्बिनी अजन बहु बोलते हैं। श्री रामचंद्र और महात्मा गांधी, गौतम बुद्ध, अर्जुन, कृष्ण, चैतन्य, श्री लोग का था। और तीसरा इनके हाथ और पाँव में चक्कर था, विष्णु चक्र, विष्णु के नवान, 10 मान से आया नहीं कल की रूप। আপনারা এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য গাইডের হেল্প নিতে পারেন, যা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং বোঝাবে। জাপানিজ টেম্পল দেখার পরে তার পাশেই ছিল বেনারসি ফ্যাক্টরি, তো আমরা সেখানেই যাচ্ছি। এবার হচ্ছে বেনারসি কাপড়ের ফ্যাক্টরি, মানে এখানে শাড়ি তৈরি হয়। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে বেনারসি কাপড় বোনা হয়ে থাকে। এরপরেই আমরা রওনা দিয়েছিলাম শ্রী বিশ্বনাথ টেম্পলের উদ্দেশ্যে। এখন এসেছি হচ্ছে শ্রী বিশ্বনাথ টেম্পলে। অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত এবং এতটাই সুন্দর পরিবেশ, আপনার ইচ্ছা করবে যে বেশ কিছুক্ষণ এখানে কাটাতে। এখানে বেশিরভাগ মন্দিরগুলিতে ফটো তোলা, ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি আমার ভিডিওর মাধ্যমে ততটুকুই আপনাদের কাছে তুলে ধরবো। আর আপনারা যখন বেনারস বা বারাণসী ঘুরতে যাবেন তখন পারলে এই মন্দিরটিতে অবশ্যই একবার ঘুরে আসবেন, বেশ ভালো লাগবে। আমাদের এখনো বেশ অনেকগুলো স্পট ভিজিট করা বাকি, তাই তাড়াতাড়ি বাবার দর্শন করে চলে গেলাম পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। এরপরেই আমরা গিয়েছিলাম হচ্ছে সংকটমোচন মন্দিরে। এখানে ক্যামেরা একেবারেই অ্যালাউ না। সংকটমোচন মন্দিরের দর্শন সারার পরেই আমরা চলে যাই ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরে এসেছি, আর এখানে ভোগ প্রসাদ দিচ্ছে, গরম গরম খিচুড়ি। মন্দিরে এসেই দেখি যে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে, তাই আমিও ভোগ প্রসাদ খেয়ে চলে আসি মন্দিরের ভিতরে। ওখান থেকে যতটুকু জানলাম যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা নাকি প্রসাদ বিতরণ করা হয়ে থাকে এখানে। ত্রিদেব মন্দির থেকে আমরা চলে আসি তুলসী মানস মন্দিরে। আর এখানে প্রায় সমস্ত মন্দিরগুলি বিশাল বড় বড় আর খুব সুন্দর করে ভিতরটা সাজানো রয়েছে, এবং তুলসী মানস মন্দিরের ওপরে জন্মাষ্টমীর থিমে খুব সুন্দর করে সাজানো আছে। আপনারা চাইলে টিকিট কেটে সেই জায়গাটাও ঘুরে দেখতে পারেন। আমাদের এখনো অনেকগুলি মন্দির দর্শন করা বাকি, তাই আমরা দর্শন করে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমাদের আর সেই অনুষ্ঠানটা দেখা হয়নি। এরপরেই আমরা চলে যাই দুর্গা মাতা মন্দিরে। আর এখানেও ক্যামেরা একেবারেই নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। তারপরেই আমরা ট্রাই করে নিই বেনারসের সেই সমস্ত ফেমাস মিষ্টি। এখন ট্রাই করব হচ্ছে বেনারসের মালাই। অনেকটা যেহেতু লেট হয়ে গিয়েছিল, তাই জন্য আমি হোটেলের মধ্যে নিয়েই চলে এসেছি, খেয়ে দেখবো। ভালো খেতে। বেনারসে এলে এখানকার মিষ্টি, মালাই, লস্যি এগুলো ট্রাই করতে একদমই ভুলবেন না। যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই জন্য একেবারে রুমে নিয়েই চলে এসেছিলাম। ট্রাই করে দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এখন প্রায় অনেকটাই রাত। রাতের এই বেনারসকে দেখতে খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। রুমের ছাদ থেকে এসে বেশ কিছুক্ষণ এইখানে টাইমটা কাটালাম। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বারাণসী। আজকে হচ্ছে আমাদের ডে 3 বেনারসে, আর আজকেই হচ্ছে আমরা লাস্ট ডে বেনারসে স্টে করছি। এরপরে আমরা বাড়ি ফিরে যাব। মনটা সেটা ভেবেই প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল। আর মন খারাপ করে বেশিক্ষণ দেরি করব না, কারণ এখনো আসল জিনিসটাই বাকি রয়েছে, বোট রাইডিং করাটা বাকি। আর এই হচ্ছে সেই বিখ্যাত ছাতা। এই ছাতা নিয়ে বহু ইতিহাস, বহু কথা আছে। আর এখানে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক কাজকর্ম করায়, পিণ্ডদান, শ্রাদ্ধ, চুল প্রদান, এইসব কাজকর্ম করা হয়ে থাকে। এবার আপনাদেরকে একটুখানি বোট রাইডিং এর ডিটেলসটা বলে দিই। এখানে মোট 84টি ঘাট রয়েছে। আপনারা যদি চান যে শেয়ারিং এ ঘুরবেন, সেক্ষেত্রে পার হেড 100 টাকা করে পড়ে। কিন্তু আপনারা যদি চান যে পার্সোনাল বোট ভাড়া করবেন, সেক্ষেত্রে 84টি ঘাট ঘোরাতে তারা 2500 থেকে 3000 টাকা নিয়ে থাকে। এটা সিজন এবং অফ সিজন অনুযায়ী বাড়া কমাও করতে থাকে। আপনারা যখন বোট ভাড়া করবেন তখন আপনারা বার্গেনিং করে নেবেন। আপনি যদি চান তাহলে 84টি ঘাট না ঘুরেও কেবলমাত্র 40টি ঘাটও ঘুরতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হয়ে যাবে আপনাদের। আমরা একটা পার্সোনাল বোটই ভাড়া করেছিলাম এবং আমরা 40টি ঘাটই সিলেকশন করেছিলাম ঘুরে দেখার জন্য। রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত আমাদের ঘুরিয়েছিল এবং অনেক টাকাই ভাড়া বলেছিল। বার্গেনিং করতে সেটাকে 1000 থেকে 1200-র মধ্যে নিয়ে এসেছিল।
আর এই হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট, এটাও কিন্তু একটা বার্নিং ঘাট। এখানে প্রায় প্রত্যেকটি ঘাটেরই বহু পৌরাণিক কাহিনী আছে এবং সেই কাহিনীগুলোকে কেন্দ্র করে অনেক বিতর্কও রয়েছে। আপনার যে বোটের দাদা থাকবে তিনি আপনাকে সমস্ত কাহিনীগুলো এক এক করে বলে শোনাবে। আমাদের যিনি বোটের দাদা ছিলেন উনিও আমাদের প্রত্যেকটি ঘাটের সম্বন্ধে কিছু না কিছু পৌরাণিক ঘটনা বলে শোনাচ্ছিলেন। ঘটনাগুলি কতটা সত্যতা রয়েছে সেটা আমরা বিচার করিনি, কিন্তু বেশ শুনতে ভালো লাগছিল, তাই কিছুটা ঘটনা আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকলো। আর একটা কথা বলে রাখি, এত সুন্দর সাইবেরিয়ান সিগলস যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পান এগুলো শুধুমাত্র আপনারা উইন্টারেই দেখতে পাবেন। कान का कुंडन भोलेनाथ जी का मस्तक का मणि गिर गया था, तो माता पार्वती जी के कान कुंडन जो होता है कुंडन, और माता पार्वती भोलेनाथ जी का मस्तक का मणि गिर गया था, तो माता पार्वती जी बड़ी नाराज हुई। उनकी नाराजगी देख के भोले बाबा ने श्राप दिया कि जैसे मेरी पत्नी और हम मणि और कड़का के लिए जल रहे तप रहे, वैसे धरती हमेशा जलता रहेगा, कभी बुझेगा नहीं। तो विष्णु जी बोले, हे प्रभु, ये आपका प्रिय नगरी है, प्रिय काशी है, आप श्रापित करेंगे तो कौन आएगा कौन जाएगा। वो बोले, मैं कुछ नहीं जानता, सभी देवी देवता जाओ ढूंढ के लाओ। तो सभी देवी देवता गए ढूंढने के लिए, उनको भी नहीं मिला। तो विष्णु जी फिर आए, कछुआ का रूप धारण करके पताल में गए, वहाँ से लेके आए मणि और कड़का। बोले, हे प्रभु, ये लीजिए अपना मणि और कड़का, आप जो शराब दिए थे उसको मुक्त कर दीजिए। बोले, जो मैं शराब दिया हूँ मुक्त नहीं होगा, लेकिन मैं इस शराब को वरदान में बदल दूंगा कि जो व्यक्ति काशी में मरेगा, जिसका पिंडदान होगा, जिसका अस्थि विसर्जन होगा और जिसका चिता जलेगी, वो सीधे मोक्ष को पाएगा, सीधे स्वर्ग को जाएगा। प्रेम से সত্যি এক অন্যরকম অনুভূতি। আর বিশেষ করে মণিকর্ণিকা ঘাটকে দেখে যেটা হলো, মনটা এমনই ভারাক্রান্ত হয়ে আসলো যে আমি মণিকর্ণিকা ঘাটের ভিডিওটুকুও নিইনি, যে কারণে আমার এই ভিডিওর মধ্যে মণিকর্ণিকা ঘাটের কোনো ক্লিপিংই আপনারা দেখতে পাবেন না। গঙ্গা পারাপার করে এপারে এলে আপনারা উট এবং ঘোড়ার সাফারিও করে দেখতে পারেন, কিন্তু তার আগে অবশ্যই বোটের সাথে সেরকম ভাবেই কথা বলে নেবেন যে আপনারা এপারেও আসবেন, নইলে বোট কিন্তু আপনাদের নিয়ে আসবে না। অনেকক্ষণ বোট রাইডিং এর পরে প্রচন্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই লাঞ্চ করার জন্য বাইরে বেরোই। আর আগের দিন যে অটো দাদার সাথে আমরা ঘুরতে বেরিয়েছিলাম ওনার সাথে দেখা হয়ে যায়। উনি আমাদের এই রেস্টুরেন্টের কথা বলে যে এখানের খাবারের কোয়ালিটি নাকি খুব ভালো। ওনার কথা মতোই আমরা এই রেস্টুরেন্টটায় আছি। রেস্টুরেন্টের নাম ছিল লবকুশ, আর লোকেশনটা ছিল কেদারঘাট থেকে মেন রোডে বেরিয়ে। এখানে কিন্তু নন ভেজ কোনো আইটেমস পাওয়া যায় না, সমস্ত কিছু ভেজের ওপরই খাবার দাবার। এখানের যে স্পেশাল থালিটা ছিল আমরা ওটাই অর্ডার দিই। খাবারের প্রচুর রকম ভ্যারাইটি ছিল, দাম অনুযায়ী আমার খাবারের কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। শেষে গোলাপ জামুনও ছিল। লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা ঘাটগুলোতে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল অনেকটাই রাতে। আমরা এবার যাব মন্দিরের 1 নম্বর গেটের কাছে। করিডোর ধরে 1 নম্বর গেটের কাছে গেলেও মন্দিরটা প্রচন্ড কাছাকাছি হবে আপনাদের। আর রাতে কাশী বিশ্বনাথজির টেম্পলটা আরো সুন্দর দেখতে লাগছিল, বেশ একটা অন্যরকম লুক লাগছিল। আমরা পুজো দিয়েছিলাম হচ্ছে 4 নম্বর গেট দিয়ে গিয়ে। আর এই হলো মন্দিরের 1 নম্বর গেট। এই যে এই 1 নম্বর গেট, আর এই যে দেখতে পাচ্ছেন দূরে এই হচ্ছে মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের মাথার চূড়াটা হচ্ছে সোনার পাতে মোড়ানো, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এইটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল। যেহেতু আগের দিন আমরা 4 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, আগেই বললাম, তাই জন্য মন্দিরের ভেতর তো ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নাই, তাই মন্দিরটা দেখাতে পারিনি। মন্দিরের মধ্যে অবশ্যই একটা লকারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা বাইরেই রেখে দিয়েছিলাম, বাইরের লকারে আমাদের ফোন জমা দিয়ে দিয়েছিলাম। আর এখানে করিডোরে একটা খুব সুন্দর শো হয় প্রত্যেক দিন, প্রচুর মানুষ বসে এই শোটা দেখছিল। শেষ শো এর টাইম হচ্ছে রাত 8টা থেকে 8টা 15 পর্যন্ত, 15 মিনিট ধরে এই শোটা প্রত্যেক দিন হয়ে থাকে। এই শোটা আমরা দেখে নিই। দেখে নেওয়ার পরে এখনো আমরা একটা জায়গায় যাব, যেই মন্দিরটায় না ঘুরলে এই ট্রিপটাই আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। কোন মন্দিরের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরটা আমাদের ঘোরা হয়নি, তাই ট্রেন যেহেতু আমাদের অনেকটাই লেটে, আমরা এখন কালভৈরব মন্দিরের দর্শন করে
নেব। এই মন্দিরটাও কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে, মানে আপনারা পায়ে হেঁটে এই মন্দিরটায় চলে যেতে পারবেন। আর দাঁড়ান, বেনারসে এসেছি, আসল জিনিসটা না করলে কি বেনারস ট্রিপটা হবে পুরো? কি এতক্ষণে দেখে বুঝতে পেরে গেছেন তো আপনারা? হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন, আমি বেনারসের পানের কথা বলছি। বেনারস এসে যদি বেনারসি পানই না ট্রাই করলাম তাহলে তো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা কম বেশি প্রায় সবাই জানেন যে বেনারসি পান কতটা ফেমাস, আর বেনারসে এলে আমি ভেবেছিলাম যে বেনারসি পান আমি ট্রাই করবই করব একদম। কাল ভৈরব মন্দির যাওয়ার পথে এই পানের দোকানটা পড়েছিল। এখানে যে স্পেশাল পানটা ছিল সেটার দাম ছিল হচ্ছে 50 টাকা। আমি সেটাই বানিয়ে দিতে বলেছিলাম ওনাকে, আর আমি শুধু দেখেই যাচ্ছিলাম। প্রায় 5 মিনিট টাইম লেগেছিল ওনার শুধুমাত্র এই পানটা বানাতে। চলুন ট্রাই করে দেখা যাক, আপনাদেরকে খেয়ে রিভিউটা আমি জানাচ্ছি। আর সিরিয়াসলি পানটার অসাধারণ টেস্ট ছিল। আপনারা বেনারসে এলে কিন্তু এটা ট্রাই করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।